মনোযোগে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল আহমেদ। পুলিশ প্রধানদের 3 দিনের সম্মেলন এরই মধ্যে শেষ হয়েছে এবং সেখানে নানা রকম আলোচনার মধ্যে একটি আলোচনা বড় হয়ে উঠেছে। শ্রীলঙ্কান একজন নিরাপত্তা বিশ্লেষক তিনি বলছেন যে বাংলাদেশে এর আগে আমরা যাদেরকে বলছি নব্য জেএমবি যারা একের পর এক নানা রকম অপারেশন চালিয়েছে, তিনি বলছেন যে এটি সরাসরি আইএসের কর্মকাণ্ড এবং তিনি বলছেন যে আইএসের বাংলাদেশে যারা এখানে কাজ করছেন তারা আইএসের হয়েই কাজ করেছেন বলেই তারা এই ধরনের অপারেশন চালাতে পেরেছেন। তার প্রতিক্রিয়াও এরই মধ্যে আমরা পেয়েছি। প্রতিক্রিয়ায় বাংলাদেশের পুলিশ প্রধান তিনি বলছেন যে আইএসের সঙ্গে দেশীয় জঙ্গিদের কোনো যোগাযোগ নেই, যদি থাকে ভার্চুয়ালি থাকলেও থাকতে পারে। অর্থাৎ বলছেন যে যারা বাংলাদেশে অপারেট করছেন তারা আইএস নন। এখনও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই কথাটিই বলা হচ্ছে, যদিও এর মধ্যে আমরা জানি যে বেশ কজন তারা একটি হত্যাকাণ্ড সম্প্রতি হয়েছে, দিনাজপুরে একজন পীর হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি সঙ্গে জঙ্গি তৎপরতা সংশ্লিষ্টতা থাকতেও পারে, কারণ ধরনটি তাই। এবং আমরা একই সঙ্গে জানি যে প্রায় 10-12টি গ্রেনেড সহ 2 জঙ্গি ইমতিয়াজ অমি ও মাহমুদ হাসান তারা গ্রেফতার হয়েছে এবং তারা জানিয়েছে যে ঢাকার পথে আরও এরকম গ্রেনেড সহ রওনা হয়েছে। ঢাকায় কোথায় পৌঁছে গেল সেটি সেই তাকে এখনও খোঁজা হচ্ছে। ওদিকে মিরসরাইতে গিয়ে আরও 29টি গ্রেনেড পাওয়া গেছে। তার মানে হলো, আমি কথা সংক্ষেপ করি, তার মানে হলো যে এটি কেবলই ভাব ধারার সঙ্গে সম্পর্কিত নয়, যে যেরকম করে চাইলো এবং তারপর জঙ্গি তৎপরতা শুরু করে দিল, ব্যাপারটি হয়তো এমন নয়, বরং একটি সিস্টেমেটিক, অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত যাদের কাছে অস্ত্র এবং গোলাবারুদ পৌঁছে দেওয়া হচ্ছে এবং এত অভিযানের পরও তারা নানান রকম তাদের বিভিন্ন জায়গায় তাদের অস্তিত্ব তারা জানান দিচ্ছে। কবে নাগাদ শেষ হবে এই ধরনের কর্মকাণ্ড, অথবা আদৌ শেষ হবে কিনা, এসব নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। সে কারণে আমাদের সঙ্গত অতিথি এবং শাহরিয়ার কবির, ধন্যবাদ, সভাপতি 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। আমাদের সঙ্গে আছেন নূর খান, মানবাধিকার কর্মী, ধন্যবাদ যোগ দিতে পারার জন্য। ব্রিগেডিয়ার জেনারেল অবসর মোহাম্মদ হাবিবুর রহমান, AFWC PSC নিরাপত্তা বিশ্লেষক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দিতে পারার জন্য। এবং ধন্যবাদ এই মুহূর্তে যারা সেটের সামনে আছেন। আপনার কাছেও তথ্য থাকতে পারে নানা রকম এবং প্রশ্ন থাকতে পারে, ফোন নম্বর দেওয়া রইল স্ক্রিনে, ফোন করবেন, কথা বলবেন। আপনার কথার ভিত্তিতে তো আমরা সামনে এগিয়ে যেতে চাই। শাহরিয়ার কবির, সরাসরি আপনার কাছে আগে শুরুতে যাই না একটুখানি, যে এখন বিশেষ অভিযানও কিন্তু চলছে এবং এখন পর্যন্ত জানি প্রায় আজকে পর্যন্ত 600 গ্রেফতার হয়েছে। এই গ্রেফতার করে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা তো বড় ধাক্কা তো সামলে ফেলেছি, কিন্তু এরপরও এই বিভিন্ন সময় যে চোরাগোপ্তা বের হচ্ছে, কোথা থেকে বের হচ্ছে? না, এটা তো কালকে রোহান গুণারত্নে যে শ্রীলঙ্কার নিরাপত্তা বিশ্লেষক, তিনিও স্বীকার করেছেন যে বাংলাদেশ জঙ্গি দমনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিতর্কটা দেখা দিয়েছে যেটা আইজির যেটা বলেছিল যে আইএস এর কোনো ভিত্তি নেই এখানে, আইএস আল কায়দা, এবং রোহান গুণারত্নে যেটা দাবি করেছেন যে না, আইএস ক্লেম করেছে যে এটা তারা করেছে, তিনি আইএস এর ক্লেমের ভিত্তিতে করেছেন। রোহান গুণারত্নের বক্তব্যকে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো কারণে, কারণ তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নিরাপত্তা বিশ্লেষক, আল কায়দা আইএস নিয়ে তার প্রচুর লেখা আছে, আমাদের সম্মেলনেও তিনি এসেছিলেন বছর 3 আগে, 4 আগে। কিন্তু যেটা হচ্ছে আইএস এর যেটা হচ্ছে, যদি ফিজিক্যাল প্রেজেন্স বলেন, না, বাংলাদেশে এখন পর্যন্ত আইএস আল কায়দার সেরকম ফিজিক্যাল প্রেজেন্স আমরা কখনো দেখিনি। আচ্ছা, কিন্তু যারা এই জেএমবি বলুন বা আনসারুল ইসলাম বলুন বা যেই আনসারুল্লাহ বাংলা টিম বলুন, এই যে বিভিন্ন নামে, আইএস এর ফিজিক্যাল প্রেজেন্স বলতে আমরা আসলে কি বুঝবো? যেটা ইরাকে, সিরিয়াতে তারা যেভাবে লড়াইটা করছে, তো তাদের তো সেখানে তো একটা অবস্থান আছে, তো তাদের একটা ফোরাম আছে, কাঠামো আছে, সাংগঠনিক কাঠামো। গুলশান হত্যাকাণ্ডে যারা অংশ নিল তাদের ছবি তো আইএস এর ওয়েবসাইটে আমরা পেলাম। আমরা সেটাই বলছি যে এই যে ছবি ছাপানোর ব্যাপারটা, তখন আমরা এটা নিয়ে আমরা শ্বেতপত্র প্রকাশ করেছি। আমাদের পর্যবেক্ষণ যেটা হচ্ছে, আইএস আল কায়দা ফিজিক্যালি নেই, কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এই যে নতুন যে গ্রুপগুলো, নতুন গ্রুপ বলবো না, এগুলো হারকাতুল জিহাদের বিভিন্ন নামে এগুলো হচ্ছে, যে জঙ্গি বলতে যেগুলো, সন্ত্রাসী যেগুলো, এরা তাদের নিজেদের ক্রেডিবিলিটি, গ্রহণযোগ্যতা বা আন্তর্জাতিক একটা পরিচয় এগুলো বাড়াবার জন্য তারাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে এগুলো যোগাযোগ করেছে। তাদের তো মিনস অফ কমিউনিকেশন যেটাকে বলে, সেটা তো সামাজিক যোগাযোগ মাধ্যম, এর বাইরে শারীরিক, মানে আমি বলছি যে শারীরিকভাবে সম্পর্কিত হবার সুযোগ কি আদৌ থাকে কিনা? না, যেমন হরকাতুল জিহাদ যখন করা হয়েছিল,
পাকিস্তান থেকে 92 সালে হরকতুল জিহাদের নেতারা এখানে এসছেন, তারা প্রেস কনফারেন্স করেছে। এটা সম্ভবত 22 বা 23 এপ্রিল 92 সালে আমরা নির্মূল কমিটি যে বছর করি, প্রেস ক্লাবে সম্মেলন করে তারা আনুষ্ঠানিকভাবে হরকতুল জিহাদ এখানে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, তারপর আমরা দেখেছি তারা বিভিন্ন সময় আফগান জিহাদের জন্য এখান থেকে জঙ্গি রিক্রুট করেছে। অস্ত্র কোথা থেকে আসছে? অস্ত্র তো বিভিন্ন জায়গা থেকে আসছে, মেইন অস্ত্রের তো সূত্রটা হচ্ছে পাকিস্তান। এটা তো বহুবার আমরা সেগুলো আলোচনা করেছি। দর্শক অস্ত্রের সময় তো এটা তো পরিষ্কার হয়ে গেল অস্ত্র থেকে আসে। অস্ত্র পাকিস্তান থেকে আসছে। আমাদের বিষয়টা যেটা হচ্ছে দুই পক্ষই যে জিনিসটা মিস করছে, যেটা বলে যে মিসিং এলিফ্যান্ট ইন দ্য রুম, তারা কেউ দেখতে পাচ্ছেন না, সেটা হচ্ছে আদর্শটা। আইএস বলুন, আল কায়দা বলুন, এরা যে এই যে সন্ত্রাস যেটা করছে সারা বিশ্বব্যাপী ইসলামের নামে, এই সন্ত্রাসের তো একটা রাজনীতি আছে, আদর্শ আছে, এবং সেটা হচ্ছে মওদুদিবাদ, সেটা হচ্ছে হাসান আল বান্নার মতবাদ, সেটা হচ্ছে সাইদ কুতুবের মতবাদ। এই আদর্শটাই তো এখানে যারা এইসব অপারেশনগুলো করছে তাদেরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে। এখন আদর্শগতভাবে আইএস, আল কায়দা বলুন, বাংলাদেশে এইসব যাবতীয় জঙ্গি এক জায়গায় দাঁড়িয়ে আছে। যারা আদর্শ প্রচার করছে তাদের সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক যারা জঙ্গিরা আছেন থাকে কিনা, নাকি সেটা তার এড়িয়ে চলেন? আমরা ফিরবো আপনার কাছে, এই প্রশ্নটি রাখলাম আমরা থাকলো টেবিলে, আপনার কাছে খানিকটা যেতে চাই। একটু আমরা আইএস প্রসঙ্গেতে যেহেতু আছি, এরই মধ্যে আমরা জানি যে বাগদাদে আমরা একটি মিডিয়ার খবর এরকম পাচ্ছি যে ইসলামিক স্টেট প্রধান আবু বকর আল বাগদাদি বিদায়ী ভাষণে ইরাকে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি আরব যোদ্ধাদের নিজ দেশে ফিরে যাওয়ার অথবা নিজেদের বিস্ফোরিত করার নির্দেশ দিয়েছেন, মিডিয়ার খবর। তার মানে ওখানে আইএস পরাজিত হয়েছে, তাই তো? পরাজিত হয়েছে বিষয়টা এরকম যে ওখানে তো একটা মানে ওপেন ওয়ার চলছিল, রাইট। সেখানে তাদেরকে কমব্যাট এর মাধ্যমে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাদের যে ভূখণ্ড ছিল সেটাগুলোকে ক্যাপচার করে নিয়ে নেওয়া হয়েছে। সুতরাং সেই পয়েন্ট অফ ভিউতে বলতে পারি যে তারা যুদ্ধ যেটা ব্যাটেল, যে সেখানে তারা পরাজিত হয়ে এখন তারা ওখান থেকে ভূখণ্ড ছেড়ে দিয়েছে। ওই ভূখণ্ডের উপরে তাদের যে যেটাকে উইল টু ফাইট যেটাকে বলি আমরা মিলিটারি টার্ম হিসাবে, সেটা এখন ওই মুহূর্তে ছেড়ে দিয়েছে বলি তারা এই বক্তব্যটা দিয়েছে। আচ্ছা, তো এর অর্থ কিন্তু এই নয় যে তারা তাদের উইল টু ফাইটটা ইরাকের ভূমি থেকে যেটা তারা আপাতত এটা এক ধরনের আমরা বলি আবার উইথড্রল বা ট্যাকটিক্যাল রিডিপ্লয়মেন্ট, আমাদের বাংলাদেশের ট্যাকটিক্যাল রিডিপ্লয়মেন্ট বলে, ওই মুহূর্তে ওখান থেকে ব্যাটেল ফিল্ড থেকে তারা হয়তো সরে গেছে। বাট এটা কোনো ক্রমেই বলে না যে ওই ব্যাটেল ফিল্ডে তারা আবার আসবে না অথবা অন্য ব্যাটেল ফিল্ডে তারা যুদ্ধ করবে না। যে কথাটা স্যার বললেন যে তাদের একটা আদর্শিক যে লড়াই, তাত্ত্বিক যে ভিত্তি, এটা যতক্ষণ পর্যন্ত নির্মূল না হয়ে যাবে, এই আদর্শের বিশ্বাসটা একেবারেই সব মানুষের মধ্যে থেকে চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা বলতে পারবো না যে পৃথিবী থেকে এই যুদ্ধ শেষ হয়ে গেছে। আমার মনে হয় তাহলে আলোচনা তো আসলে এইখানেই, আমরা এই আলোচনাটা যদি খানিকটা জিয়ে রাখতে চাই এবং সামনে এগোতে চাই। নূর খান, আপনার কাছে কি মনে হয় এখন আমাদের দেশের আমরা কি খুব বেশি সাপোর্ট পাচ্ছি এই আদর্শিক লড়াইয়ের জন্য যতটুকু তৎপর হবার কথা ছিল? আমরা দেখছি নানা রকম আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, কিন্তু আদর্শিক লড়াইয়ের ভিজিবিলিটি আপনি এখন পর্যন্ত কি দেখতে পান? মূল বিষয়টা হচ্ছে যে এখানে আইএস আছে কি আইএস নেই, বা আল কায়দা আছে কি নেই, এই বিতর্কে আমরা না যে বরং যে জঙ্গিরা আছে তাদের মোকাবেলায় আমরা কি কি করতে পারি, এইটা নিয়ে আমরা কিন্তু দীর্ঘদিন কিছু কথাবার্তা বলছি। এবং সেখানে আমার মনে আছে ভাইও বলেছেন, আমরা সবাই বলেছি, তাহলে আপনি প্রতিরোধটা ভালো করে করতে পারবেন। সেই কারণে কি আইএস নাকি 90 জিএমবি নাকি? এটা আমার পরের প্রশ্নটা দাঁড়াবে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা সবাই এক বাক্যে স্বীকার করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সামরিক অভিযান দিয়ে এটা মোকাবেলা করা সম্ভব নয়। আচ্ছা, এটা আমরা সবাই নিয়ন্ত্রণ তো রাখা যাবে, নিয়ন্ত্রণ কিছু সময়ের জন্য আপনি পারবেন। কারণ হচ্ছে যে কথাটি ভাই বললেন সেটা যে কৌশল পরিবর্তন হয়েছে। ফিল্ড থেকে উইথড্র করা মানে কিন্তু সমাপ্তি না, কৌশলের পরিবর্তন। এবং আমরা কিন্তু শুধু যে আজকে ইরাকের ব্যাপার দেখছি তা না, বিভিন্ন দেশে আমরা দেখেছি ওরা কৌশল পরিবর্তন করছে এবং নানাভাবে প্রচলিতভাবে যেভাবে যুদ্ধ করছে, অপ্রচলিত অস্ত্র দিয়েও তারা যুদ্ধ করছে। এমনকি সর্বশেষ ট্রাককে ব্যবহার করছে যেমন বোম হিসাবে, আবার ট্রাককে ব্যবহার করছে মানুষ হত্যার মানে অস্ত্র হিসাবে। সুতরাং ওরা কিন্তু প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে। এখানে যে জিনিসটা দরকার, বাংলাদেশে দেখেন খুব
বেশি দিন না, গত 2 বছর যদি আমরা কাগজপত্র লক্ষ্য করি বা কোর্টের দলিল দস্তাবেজ খেয়াল করি, পুলিশের অনেক রিপোর্ট পাবো, প্রতিবেদন পাবো, প্রাথমিক প্রতিবেদন বা অন্যান্য প্রতিবেদন, যেখানে বিভিন্ন সময়ে গত 2 বছরে আইএস সন্দেহে বা আইএস এর রিক্রুটার সন্দেহে গ্রেপ্তার করেছে। এক। 2 নম্বর হচ্ছে আল কায়েদার উপস্থিতি এখানে ছিল না এই কথা বলার সুযোগ নাই, কারণ 86-87 সাল থেকে তারা রিক্রুট শুরু করেছিল আফগানে মুজাহিদিনদের। ওপেন, এটা হচ্ছে ওপেন ছিল, এখানে গোপন কোনো ব্যাপার ছিল না। তারপর মেজর মতিউর পাকন্দিয়া যে অপারেশনটা মেজর মতিউরের সাথে পুলিশের হলো, সেটা যে বিচ্ছিন্ন ঘটনা এটা ভাবার কোনো কারণ নেই, কারণ ওই সমসাময়িক সময়ে কিন্তু তালেবানদের বা আল কায়েদার জন্ম। তো এই দিকগুলি যদি বিবেচনায় রাখি আমরা, তাহলে এবং পাশাপাশি দেখেন তখন কিন্তু বেশ কিছু এনজিও কার্যক্রম শুরু হয়েছিল, পরবর্তীতে সেই এনজিও গুলোর সাথে কানেকশন পাওয়া গিয়েছিল। আল কায়েদা এবং আইএস তাদের কিন্তু জিওগ্রাফিক্যালি পার্থক্য তাদের কিন্তু একেবারে স্পষ্ট, হ্যাঁ, যেমন এবং লাইনও একেবারে কিন্তু আলাদা। যেমন একজনের আইএস এর দাবি হচ্ছে তারা খেলাফত প্রতিষ্ঠা করবে, তারা ল্যান্ড দখল করবে, আর আল কায়েদা হচ্ছে একেবারে মোটা দাগে যদি আমরা আলোচনায় আনি তাহলে মার্কিন সাম্রাজ্যবাদীদের যত রকম স্বার্থ আছে সেখানে সরাসরি আঘাত করা, যে কৌশলে হোক। আরেকটি জিনিস দেখবেন অপারেশনাল সাইডে আইএস ডিস্ট্রাকটিভ, যে কোনো আমাকে হত্যা করতে চাইলে ইচ্ছা করলেই 5 জন সহ মেরে দিতে চাইবে। আল কায়েদা এখানে একটু সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে থাকে, যে যাকে টার্গেট করবে তাকেই মারার চেষ্টাটা করা। এই যে একটা অপারেশনাল সাইডে কিন্তু একটা পার্থক্য রয়েছে, এবং যার জন্য কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যখন প্রশ্ন আসলো চট্টগ্রামে একজন পুলিশ অফিসারের স্ত্রী হত্যার ব্যাপারে, তখন কিন্তু ওদের তরফ থেকে একটা বিবৃতি এসেছিল। আমরা কিন্তু এটা ভুলে যাচ্ছি যে নারীদের আমরা হত্যা করি না, এরকম একটা ব্যাপার, নিরপরাধ নারী, এরকম একটা শব্দ। এবং দেখেন বাংলাদেশকে কেন্দ্র করে আইএস এবং আল কায়েদা বোথ তারা কিন্তু বিবৃতি দিয়েছে গত 1 বছরে যে তারা এই এলাকাগুলোতে তাদের কার্যক্রম আরো জোরদার করবে। না, বুঝলাম। তার মানে তো এই যে সামাজিক যোগাযোগে হয়তো তাদের শুধু সামাজিক যোগাযোগে বলার সুযোগ নাই, কারণ সুয়েজ বা সুমন নামটা আমি ভুলে গেলাম, যিনি কিনা এক্সপার্ট ছিল আইএস এর পক্ষে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, লন্ডন থেকে এসে সিরিয়ায় যুদ্ধে অংশ নিল, আমেরিকান ড্রোন হামলায় সে নিহত হলো, তার বাবার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল এই রিলেটেড, ইন্টারনেট রিলেটেড সফটওয়্যার ডেভেলপ করতো কাউরান বাজারে, সেটাও তো আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট উদ্ঘাটন করেছে, সেখান থেকে টাকা পয়সা উদ্ধার করেছে, গ্রেপ্তার করেছে। এই বিষয়গুলিকে আমরা উড়িয়ে দিতে পারবো না। শুনবো আমরা একটু। নূর ভাই যেটা বলেছেন আমি সম্পূর্ণ একমতের সঙ্গে, যেটা হচ্ছে 2 বছর আগেও আল কায়েদার অপারেটিভ এখানে ধরা পড়েছে, তার সাক্ষাৎকার আমার আলটিমেট জিহাদ ছবিতে আছে, তারপরের যে ছবিটা আমি বানিয়েছি উইদার বাংলাদেশ, সেখানে আছে এদের বক্তব্য। আল কায়েদা রাইট। না, এটা আবার এভাবে এত ওয়াটার ট্যাপ কম্পার্টমেন্ট করে দেখলে চলবে না। আল কায়েদা একেবারে সম্পূর্ণ আলাদা, আইএস একেবারে সম্পূর্ণ। এগুলো হচ্ছে যেটা বলে, এগুলো হচ্ছে কৌশলগত কারণে কখন তারা একভাবে কাজ করছে। যেমন জামাতের সঙ্গে এদের যে বিরোধ ঠিক আমি বলবো না, কৌশলগতভাবে জামাত এখন গণতান্ত্রিক একটা আল-খাল্লা আছে, ডেমোক্রেটিক্যালি তারা ক্ষমতা যেতে চায়। ওরা বলে না আমরা খিলাফত কায়েম করব, জামাত বলছে না খিলাফত না, আমরা নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে সরকার প্রতিষ্ঠা করব। কিন্তু মওদুদি বাদ যদি আপনি পাঠ করেন, মওদুদি সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, হাসান আল বান্না, সাইদ কুতুব, আমি বারবার এই বিষয়গুলোর উপর, আদর্শের উপর জোরটা এই জন্যে দিচ্ছি যে আমরা আমাদের যারা নীতি নির্ধারক এই নিরাপত্তা নিয়ে এসে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ বলুন, বাংলাদেশ বলুন, মহাদেশে সবাই এক জায়গাতে ওই ভুলটা করছে। তারা এই সমস্যাটাকে নিছক আইন শৃঙ্খলা জনিত সমস্যা হিসেবে দেখছে, নিছক সন্ত্রাস হিসেবে দেখছে, যেটা মাফিয়া টাইপ একটা সন্ত্রাস। কিন্তু এই সন্ত্রাসের যে একটা রাজনীতি আছে, দর্শন আছে, এবং তার গোড়াটা যে এক জায়গায়, পাকিস্তান এবং সৌদি আরব মিলে যে এই একটা প্যান ইসলামিক, এখন আমেরিকাও তো তাদের সঙ্গে মদত দিচ্ছে, একটা যে প্যান ইসলামিক গ্লোবাল যে জিহাদি নেটওয়ার্ক যেটা হয়েছে, এগুলো হচ্ছে সেই গ্লোবাল নেটওয়ার্কেরই এক একটা পার্ট। কোথাও এক এক জায়গায় এক একভাবে। এবং এখন ইয়ের ব্যাপারে বাগদাদি যে বক্তব্য বললেন, আমি তো এটাকে পরাজয় বলবো না, আমরা এটা আপনাদের সামরিক হিসেবে ভাষা বলতে পারি টেম্পোরারি রিট্রিট কখনো পরাজয় নয়। যুদ্ধক্ষেত্রে এটা রিট্রিট করতেই হয় আরো ফার্দার ইসের জন্য, তাকে আরো শক্তি সঞ্চয় করবার জন্য সাময়িক পশ্চাদপসরণ, এটা যুদ্ধেরই নিয়মের মধ্যে পড়ে। আচ্ছা, সুতরাং এটাকে পরাজয় শেষ হয়ে গেছে, তাদের আর ভবিষ্যৎ নেই না, এমনটি ভাববার কোনো কারণ নেই যতক্ষণ পর্যন্ত আমরা ওই সমস্যাটা। দর্শকের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হ্যালো, জি বলবেন।
হ্যাঁ, আমি জুবায়ের তানভীর বলছিলাম পাবনা থেকে। বলবেন বলবেন। হ্যাঁ, আপনারা এখানে আইএস এর সাথে ফিজিক্যাল লড়াই এবং আদর্শিক লড়াই দুইটা পার্ট নিয়ে কথা বলছিলেন। জি জি। ফিজিক্যাল লড়াইতে আমাদের পুলিশ বাহিনী, আমাদের গোয়েন্দা বিভাগ যথেষ্ট কৌশল এবং যথেষ্ট সফলতা দেখিয়েছে এ পর্যন্ত, আমি স্বীকার করে নিলাম। এখন আদর্শিক লড়াইয়ের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, আমাদের এখানে বিভিন্ন মসজিদে ইমামদেরকে বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন বা তাদেরকে অনুরোধ করা হয়েছে এসব ব্যাপারগুলোকে জনগণের মধ্যে সতর্কতা বা সচেতন করার জন্য। কিন্তু তার সাথে দেখা যাচ্ছে আমাদের দেশের সরকার বিভিন্ন সময়ে এই হেফাজতে ইসলামের বিভিন্ন ধরনের দাবি দেওয়াগুলো মেনে নিয়ে আদর্শিক লড়াইয়ের জায়গাটাকে যেমন যেন ভীতি নরম করে দিচ্ছেন। সেই ধরনের আদর্শ যদি আমরা ধরে রাখতে চাই, হেফাজতে ইসলাম যে আদর্শ দিতে চাচ্ছে আজকে আমাদের পাঠ্যপুস্তকে বিভিন্ন ধরনের বাল্য বিবাহ নিরোধ আইনের সংস্কার প্রসঙ্গে, তাহলে আমাদের এখানে আদর্শিক লড়াই আমরা আগামী দিনে লং টার্মে কিভাবে করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে একটা সেকুলার সোসাইটি তৈরি হবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের অসাম্প্রদায়িক সোসাইটি তৈরি হবে, আমরা আদর্শিক লড়াই কতদিন চালিয়ে যাব? গোলা বারুদ দিয়ে তো আমরা আদর্শিক লড়াই 100 বছর চালাতে পারবো না। রাইট রাইট, একদম। আমার মনে হয় ঠিক এই প্রশ্নটিতেও নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম আমাদের অনুষ্ঠানের আগে আমরা কথা বলছিলাম আমাদের ঠিক এই প্রসঙ্গটি নিয়ে। একটা ছোট বিরতির সময়ের মধ্যে আমাদের হয়েছে, সঙ্গে থাকছেন, আমরা উত্তরটি নিয়ে ফিরছি খানিক পরে। Just tell us, or if you will আমরা আবার ফিরলাম আমাদের আলোচনায়। আমরা আমাদের বিরতিতেই আমাদের হয়তো বড় আলোচনাটি হয়ে যাচ্ছে এবং সে কারণেই আমাদের দেশের মনোযোগ সেখানেই বেশি এবং আমরা নানা রকম আলোচনার মধ্যে কিন্তু আছি এবং ঠিক সবার আগে আমরা দর্শকের যে প্রশ্নটি ছিল সেখানে আমরা খানিকটা আবার মনোযোগ আমাদের ফেরাই। তিনি যে কথাটি বলছেন যে ঠিক আছে, হ্যাঁ, আমরা জঙ্গি বিরোধী যদি ভাবধারা আমাদের লড়াই করতে হয় তাহলে পাঠ্যক্রমে কেমন করে পরিবর্তন হয়ে গেল? তার মানে কি সরকার দুর্বল? তাহলে আমরা কিভাবে করে লড়াইটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো? আমার মনে হয় শারীরিক আপনার কাছে তো এই প্রশ্ন সবার আগে বর্তায়। পাঠক খুব যথার্থভাবে বলেছেন যে আমাদের ওই যে আদর্শিক লড়াইয়ের জায়গাটা, যেটা আমি শুরুতেই বললাম যে আদর্শিক লড়াইয়ের জায়গায় আমরা কিন্তু সরকার খালি বাংলাদেশের কথা বলছি না, বিশ্বব্যাপী যারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইটা করছেন ওই জায়গায় একটা বড় রকমের উপলব্ধির ঘাটতি আছে। আচ্ছা, সরকার মনে করছেন পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তারা এটাকে দমন করতে পারবেন। হ্যাঁ, সাময়িকভাবে দমন করতে পারবেন, কিন্তু নির্মূল আর দমন দুটো একসাথে না। আমি বলছি যে পাঠ্যপুস্তকে যে পরিবর্তন সেটাই আমরা বলছি, এটি হচ্ছে এইটা যদি আমি নির্মূল করতে চাই, সন্ত্রাস যদি আমি নির্মূল করতে চাই, সবার আগে আমার হাত দিতে হবে ওইখানে। আমরা যে এই যে গত সপ্তাহে যেটা আমরা বার করলাম, আপনি তো উল্টো জায়গায় হাত দিলেনই না, বরং আপনি আপনার যে পাঠ্যপুস্তক উল্টোটা করছি, আপনি উল্টোটা করলেন। তাহলে উল্টোটা আপনি কেন করলেন? আমি সেটাই বলছি যে এই যে গত 2 সপ্তাহ আগে যে আমরা যে এটা বার করলাম কমিশনের রিপোর্টটা পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকরণ সম্পর্কে, আমরা দেখিয়ে দিলাম যে এ পর্যন্ত যতগুলো শিক্ষা কমিশন হয়েছিল সবচেয়ে প্রগতিশীল এবং বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত ছিল কুদরতে খোদা শিক্ষা কমিশন, যারা বলেছেন সংবিধানের যে 4 মূলনীতি, রাষ্ট্রের যে 4 মূলনীতি, এটা সংবিধানের ভেতরে থাকলে চলবে না, এটা আমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে। প্রাইমারি লেভেল থেকে শুরু করে একেবারে উচ্চতর সর্বোচ্চ পর্যায়ে এটাকে বাধ্যতামূলক করতে হবে। সেইভাবে আমার পুরো পাঠ্যক্রম সাজাতে হবে। কিন্তু সেটা আমরা বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সেটা আমরা করতে পারলাম না। কিন্তু এটা কি সত্যি অনেক কঠিন কাজ? আমি বলছি এটি কেন বছরের পর বছর আমরা করতে পারি না? আমরা এখন তো মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার আমরা বলি, আমাদের বাধাটা কোথায় হয়ে দাঁড়ায়? এটা আমি আপনার এই বিষয়টাকে যদি বলি যে এটার একটা পলিটিক্যাল যে শক্তি দরকার, এই মতবাদ বা এই প্রয়োজনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য পলিটিক্যাল শক্তির পিছনে কিন্তু আবার জনগণের ঐক্যবদ্ধ শক্তি দরকার। মানে একটা পলিটিক্যাল শক্তি কিন্তু আসেই জনগণের শক্তি থেকে। জনগণের যে একটা ঐক্যবদ্ধ যে শক্তি দরকার, যে শক্তি দিয়ে একটা রেভলিউশন করে একটা বলছে জনগণ, আমাদের দেশের জনগণ এরই মধ্যে উল্টো পথে হাঁটা দিয়েছে, সেই কারণে আমি এখন পাচ্ছি না। আমি এখানে একটু আমাকে যদি অনুমতি দেন, সেটা হচ্ছে আমাদের দেশের জনগণ কিন্তু এই বিষয়ে ইস্যুতে খুব গভীরভাবে বিভক্ত। এমনকি সবচাইতে বেশি এই জনগণ যখন এই
ধরনের ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছে সেটা 1971। তখনও দেশের আমরা প্রায়ই বলি এবং সবাই বলি যে আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিলাম, কিন্তু আমি এই বিষয়ে সবসময় দ্বিমত করেছিলাম যে তখনও যখন বলি যে জাতি 71-এ ঐক্যবদ্ধ হয়েছিল, তখনও এদেশের এমন কোনো গ্রাম ছিল না যে গ্রামে রাজাকার, আলবদর, শামস, আল-শামস ছিল না। এমন কোন সরকারি পাকিস্তানের সরকারি অফিস ছিল না যে যেখানে ঘটনাটা বাঙালিরা কাজ করে। জি জি, যে যদি সেটাই হয়, পাঠ্যপুস্তকে একটি ধর্মের গল্প পরিবর্তন করলে পরে বা না করলে পরে বাংলাদেশের জনতা সত্যি বিভক্ত হয়েছিল। আমি বলছি এটি যদি হেফাজতের দাবি হয়ে থাকে, হেফাজতের দাবি মানার মতো বা অবস্থায় কি এখনো আমাদের সরকারগুলো আছে? আচ্ছা, না, হেফাজতের দাবির বিষয় নয়। জি, এই হেফাজতের দাবির সাথে কতজন মানুষ, কি ধরনের মানুষ সম্পৃক্ত হচ্ছে, কত মানুষের এর সমর্থন আছে, অথবা তার দাবির এগেনস্টে যে বিষয়টা, মানে অন্য পক্ষের যে বক্তব্যটা, সেই বক্তব্যই কতজন মানুষ সমর্থন করছে, এইটার বিষয়। আচ্ছা, তো সেখানে বাংলাদেশের জনগণের মধ্যে আপনি দুঃখজনক হলেও সত্য যে একটা বিরাট একটা জনগণ আছে যারা এখন পর্যন্ত ওই ধরনের জেনে বা না জেনে তারা এমন একটি পক্ষ নিয়েছে শত বছরের শেষ পর্যন্ত থিওরির স্ট্রেংথে এখন পর্যন্ত কিন্তু আমরা সেটা নাইলে এদেশে 21 বছর কিন্তু আইএস সমর্থিত সরকারগুলো দেশের ক্ষমতায় থাকতে পারতো না। 75 সালে মাত্র 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধু দেশ থেকে হাওয়া হয়ে যেতে পারতেন না, তার মৃত্যু হতে পারতো না। এই বিষয়গুলোকে আমরা রিকগনাইজ যতদিন না করব যে ইয়েস দেয়ার ইজ এ, আমি বলছি যে আমি সরকারের বিভিন্ন স্তরে আমার বিভিন্ন বিচরণের কারণে আমি যতটুকু জানি, সদিচ্ছা এবং অ্যাওয়ারনেসের কোনোটারই অভাব নাই। আমরা যে ইস্যুটা আজকে নিয়ে শুরু করলাম, এই যে আইএস এর ইস্যুটা, আমি একটা কথা বলি যে এই আইএস এর ইস্যুটা বড় জিনিস হচ্ছে, রেহান বললেন সাথে সাথে আইজি কেন ডিনাই করলেন যে না এরকম কিছু হচ্ছে না, কেন এরকম একটা স্টেটমেন্ট দিতে হলো? তাদের সম্মেলনে, তাদের সংগঠিত সম্মেলনে একজন রিসার্চ যে করেছেন সেটা বললেন কেন এটার বিষয়টা হচ্ছে যে আমরা যদি সত্যিকার অর্থে জানি, একটু প্লিজ অ্যালাউ করেন আমাকে, যে এখানে কিন্তু আমি সরকার যখনই বলবে যে আইএস আছে, তখনই কিন্তু সরকার কিছু কিছু শক্তিকে, বিশ্বের কিছু কিছু শক্তিকে লাইসেন্স দিয়ে দিল টু অ্যাটাক ইন বাংলাদেশ। তারা কিন্তু দে আর অন ওয়ার উইথ আইএস, এবং যখনই আপনি বলবেন আইএস আছে, আপনি বলতে পারি, কিন্তু সরকার এখানে বলার সাথে সাথেই তারা কিন্তু লাইসেন্স পেয়ে যাবে টু অ্যাটাক, বিকজ তাদের শত্রু যদি এখানে থাকে, ফলে নানা রকম শত্রুকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে, ফলে আমরা এবং দেশের স্বার্থে দিবে না, মানুষের স্বার্থে সরকার দিবে না, এবং দেওয়া উচিত না। এবং আমরা যারা আছি, যতক্ষণ পর্যন্ত এদেশের যারা দেশপ্রেমিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি আইএস হাতে নাতে ধরেছি একটা ইরাকি আইএস এখানে, আমাদের কিন্তু বলা উচিত না যে আইএস আছে। আইএস আছে বলা হলেই যারা এদেশের 300 কোটি এই সাবকন্টিনেন্টে মানুষ আছে, গ্রোয়িং ইকোনমি, এই ইকোনমিটাকে কন্ট্রোল করার জন্য যারা তাদের ইনভেস্টমেন্ট নিয়ে এখানে আসতে যাচ্ছে, তারা তাদের পিছনে কিন্তু ওই ইনভেস্টমেন্টের পিছনে তাদের নৌবহর কিন্তু তারা সবসময় মোবিলাইজ করে দেয় টু সিকিউর দেয়। তারা কিন্তু এখানে খাঁটি করতে চায়, তারা একটা অজুহাত দরকার, তারা একটা আইএস দরকার, এখানে তারা একজন আল কায়দা দরকার। মুফতি হান্নানকে ছিলেন না সেই আফগানিস্তানে সেই তালেবানদের সদস্য, উনি এখানে এসে যখন যুদ্ধ করে তখন তো আমরা বলি নাই তালেবান অপারেশন করেছে, আমরা তো তখন বলেছি জেএমবি করছে। তারা আজকে যদি কোনো একটা ব্যক্তি এখানে আইএস এর কোনো আদর্শের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, তারাও কিন্তু বলে নাই সারা পৃথিবীতে আমরা একটা বাদশা চাই, একজন খলিফা চাই। এখানে যারা মারা গেছে তারা কেউ বলেনি, তারা আইএসের ওই আদর্শের কিন্তু উদ্বুদ্ধও নয়। তারা হয়তো বা ইসলামিক কোনো, তাদের হয়তো ক্ষোভ থেকে, তারা হয়তো বা ইরাকের কোনো যুদ্ধে সন্তান মৃত্যু হয়েছে, অথবা এগুলো থেকে তারা উদ্বুদ্ধ হয়েছে যে ঠিক আছে এদের বিরুদ্ধে রিভেঞ্জ। বুঝতে পেরেছি। নূর খান লিটন, আপনি কিভাবে রেসপন্স করবেন? দেখেন, আমি আবারও বলছি যে আইএস আছে কি আইএস নেই, এই বিষয়েই আমি যেতে রাজি না। আচ্ছা, তবে আমি একটা জিনিস খুব স্টেট বুঝি, সেটা হচ্ছে কোনো জিনিসকে সাপ্রেস করে বেশি দিন কিন্তু কৌশল খাটানো যায় না। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে, আজকে আমরা বলছি যে এটা করলেই বিদেশি শক্তি চলে আসবে, এটাও আমি বিশ্বাস করি না। বিদেশি ওরা তো কাজ করছেই, আমরা দেখিনি বাংলাদেশ থেকে ধরে নিয়ে যে আমেরিকায় বিচার করতে, আমরা দেখিনি কিভাবে সিলেটে রাখা হয়েছিল, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার পরই সিলেট থেকে লন্ডনে যে মামলা করতে, আমরা তো এগুলো দেখেছি। সুতরাং ওই বিতর্কে আমি যাব না, বাস্তব ঘটনাগুলো আমি বলে যাচ্ছি।
একটা জিনিস হচ্ছে যে জায়গাটা আমার সবচেয়ে শাহরিয়ার ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত, যে আপনি আদর্শিক লড়াইটা কিভাবে করবেন, এবং সেইটার সাথে দেখেন বাংলাদেশের রাজনীতি আজকে যেভাবে দুর্নীতি নির্ভর বা মাসেলম্যান নির্ভর হয়েছে। আপনি কি ওই প্রসঙ্গে একটু আসতে পারেন, যে যে প্রসঙ্গটি আমরা আলোচনাতে যেখানে ছিলাম, যে এই যে জনতা যেহেতু একটা ভুল পথে হাঁটা দিয়েছিল, সেই কারণে রাজনৈতিক দেখেন, শক্তি অনেক সময় আমি আবারও বলি, পাচ্ছেন না। জনগণকে খামাখা আমরা ভুল পথে এই জায়গাটা না ভেবে আমাদের ব্যর্থতার কথাটা আমরা বলতে চাই, যে আমরা যে আদর্শের উপর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে, আমরা কি সেটা ধরে রাখতে পেরেছি? যেমন একেবারে যদি স্বাধীনতার চেতনার মূল কেন্দ্রবিন্দু আপনি দেখতে চান, তাহলে আমি মনে করি যে এখানে অসাম্প্রদায়িক বাংলাদেশ এটাই ছিল ভরকেন্দ্র। রাইট, সেই জায়গা থেকে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার জন্য আমরা আমাদের বারবার ওই জায়গা থেকে বিচ্যুতি ঘটেছে, বারবার। আমরা রাজনীতিতে যে নৈতিকতার চর্চা দেখেছি 60-এর দশকে, 70-এর দশকে, আমরা কি সেটা বহমান রাখতে পেরেছি? এমনকি 90-এর দশকেও আমরা যেটা রাখতে মানে যেটা ধারণ করেছি সেটা কি আমরা রাখতে পেরেছি? পারিনি। ব্যর্থতাটা আমাদের। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আরেকটা জিনিস, দর্শক যেটা প্রশ্ন করেছেন যে সেকুলার পলিটিক্সের জন্য আদর্শ কি আর কত বছর টানবো, আসলে আদর্শ কিন্তু বহমান, আদর্শ চলমান, আদর্শ কিন্তু কোথাও থেমে যায় না। যে আদর্শিক সংগ্রাম, আদর্শিক লড়াই, এটা থেমে যাবে। এই থেমে যায় বলেই, ভোতা হয়ে যায় বলেই ওই সুযোগটা অন্যরা নিয়ে ফেলে। এই ভোতা হয়ে যায় বলেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়। আর একমাত্র শক্তি হচ্ছে জনগণ, এবং জনগণকে যতক্ষণ আপনি যুক্ত রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি লড়াই চালাতে পারবেন। আদর্শিক সংগ্রাম বলেন, যে কোনো সংগ্রাম বলেন, আপনি চালাতে পারবেন। যদি জনগণকে আপনি যুক্ত করতে না পারেন, আপনি যদি রাজনৈতিক সংগঠনকে নীতির উপর করাতে না পারেন, আপনি যদি আপনার রাজনৈতিক সংগঠনকে আপনার আদর্শ, আপনার লক্ষ্য, আপনার কৌশল, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা না দিতে পারেন, তা আপনার ভিতরেও তো এই জঙ্গি জন্ম নিয়ে নেবে। আর একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হ্যালো, আসসালামু বলবেন। আমি শেরাপাড়া থেকে বলছি, আমার নাম হামিদ তালুকদার। বলবেন। আমার কোশ্চেনটা হলো, বাংলাদেশের জামাতের রাজনীতি যতদিন সক্রিয় থাকবে ততদিন জঙ্গিবাদ বলেন আর অন্যান্য টেরোরিজম বলেন, এটা কমবে না। এটাই হলো আমি বিজ্ঞ আলোচকদের সাথে কাছে আমার প্রশ্ন আর কি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনলাম আপনার প্রশ্ন। আমরা আলোচনাতেও আবার টেবিলে আমরা ফিরবো, এবং আরো কিছু আলোচনা আমাদের জমে গেল, অসংখ্য বিষয়। সঙ্গে থাকছেন একটা ছোট্ট বিরতি। থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি আমরা জঙ্গিবাদ নিয়ে, এবং প্রতিবার কথা বলতে গিয়েই কিন্তু আমরা একেবারে গোড়ায় সবসময় আমাদের পৌঁছে যেতে হয়। একই আলোচনা আমরা বারবার করি এবং বারবার করতেই থাকি। এবং বিরতির ঠিক আগে আমাদের সঙ্গে একটি প্রশ্ন ছিল, আমার মনে হয় ব্রিগেডিয়ার জেনারেল অবসর মোহাম্মদ হাবিবুর রহমান, আপনার কাছে আরও একবার যাই আমরা, যে তাহলে এই যে পাঠ্যপুস্তক থেকে শুরু করে মৌলবাদ দূর করবার জন্য অথবা জঙ্গিবাদ দূর করবার জন্য আমাদের যে আদর্শিক লড়াইয়ের শুরু করবার কথা, সেটি তাহলে আমরা তাহলে কোথা থেকে শুরু করব? আমরা কি তাহলে বুঝবো যে প্রতিবার যে ঠিক আছে জনতা জাগুক তারপরে আমরা শুরু করব, নাকি কি? এখানে আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। লক্ষ্যটা কি? আমাদের কিন্তু মানুষের মধ্যে যে আমাদের ধর্ম নিয়ে একটা ভুল ধারণা আছে, এবং এর দ্বারা যে একটা বৃহৎ সংখ্যক জনগণ মোটিভেটেড হয়ে তারা আর কিছু বুঝতে চায় না, এটা করলে ভেস্তে যাব এবং মরতে পারবে তারা। এই ধরনের মোটিভেটেড আছে। কিছুক্ষণ আগে ইমামের কথা যে বললেন, ইমামের মধ্যে সম্পৃক্ত করা ইত্যাদি বললেন, আমি নিজে ইমামদের বলেছেন, তাদেরকে ওই চিনমূর্তিতে গিয়ে সেশন করেছেন, আসার পরে তারা খুতবাতে তাদের মতো করে বক্তৃতা দিচ্ছেন। অসাধারণ। হ্যাঁ, বুঝতে বুঝতে পেরেছেন? আমি নিজেই শুনেছি। আমি প্রধানমন্ত্রীর যখন তার ডাইরেক্টর সিকিউরিটি এসএসএফ ছিলাম, তার দেয়ালের এই পাশে আমার বাসা ছিল, পাশের মসজিদে আমি নামাজ পড়তাম। আমি খুতবাতে বসে ওখান থেকে শুনে যে জালেমদেরকে আল্লাহ শেষ করো, মিনিং দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট।
পাশের বাসার মসজিদে আমি শুনেছি ইমাম ইজ গিভিং দিস খুতবা। এই আমি এই সুবহানবাগ মসজিদে করতে গেছি, তারা খুতবা দিচ্ছে এই ধরনের। তো যেখানে একটা বিশাল সংখ্যা, এরা কিন্তু আপনার দেশের, এই দেশের 17 কোটি মানুষের সমাজকে সরকার যতটুকু নিয়ন্ত্রণ করে তার চেয়ে বেশি নিয়ন্ত্রণ করে এই সমস্ত ধর্মের, যারা ধর্মের দেয়, কি বলে ওটা, ফতোয়া দেয়, তারা, তাদের এই ফতোয়াতে এই সমাজ বেশি চলে। দে কমান্ড দিস নেশন মোর দ্যান দ্য গভর্নমেন্ট। না, এই কমান্ড যে চলতো তার সেই একই রকম রূপ আমরা পাকিস্তান আমলে দেখছি, তার বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশের মানুষ। পাকিস্তান বলে দেখেছেন না, তার আগে ব্রিটিশ বলে দেখেছেন বলেই পাকিস্তান হয়েছিল। জি না, এখন সেটি এক দফা যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ করে কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে এই কারণেই বাংলাদেশ এই গঠিত যে হয়েছে। রুটটাকে এত দীর্ঘ দিনের যে রুট, যে রুটের উপরে ভিত্তি করে যে বিশ্বাসের ভিতরে পাকিস্তান হলো, এই ভারতটা বিভক্ত হয়ে গেল, সেইটার থেকে আমরা আসলাম। এখন কিন্তু সেটা শেষ হয়ে যায়নি, এই শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যায়নি, যে শিক্ষা ব্যবস্থা দ্বারা মাদ্রাসা হয়েছে। তাহলে আমি একদম পরিষ্কার সেই আলোচনাতে যাই। এখন পর্যন্ত নূর খান, এই যে অসাম্প্রদায়িকতা, এর সপক্ষে আপনি কোনো উদ্যোগ দেখেন কিনা? দেখেন, আমি যেটা সরকারি অথবা বেসরকারি, আমি উদ্যোগের কথা বলছি না, আমি বলছি যে আপনি যারা এই বড় শক্তি আমরা বলছি, ঠিক আছে, সেই একটা লজিক তো আছেই, দর্শনটি আছে, তার কাউন্টারটি আমি যা দেখছি সেটা বলতে পারি। উদ্যোগ পরে আমি দেখছি যে অসাম্প্রদায়িক বিষয়গুলো যখন পাঠ্যপুস্তক থেকে হাওয়া হয়ে যেতে দেখছি, এবং সেখানে দেখছি যে এক ধরনের শক্তির কাছে নীরব আত্মসমর্পণ। আমি খুব খুব গভীরভাবে কথাগুলি বলতে চাই। যেমন আজকে যে বিতর্কটা চলছে, পাঠ্যপুস্তকের থেকে অনেকগুলো বিষয় উবে যাওয়া বা সরিয়ে ফেলা, সেটি কিন্তু একটা গভীর ষড়যন্ত্রের অংশ। অর্থাৎ আপনি খুব খেয়াল করে দেখবেন যে ওখান থেকে সেই বিষয়গুলিকে সরানো হচ্ছে যে বিষয়গুলোর সাথে আমরা সব মানুষের যে একটা মানবিকতার জায়গা আছে, এক ধর্মের সাথে আরেক ধর্মের যে সহিষ্ণু বিষয়গুলো রয়েছে, সেই জায়গাগুলিতেই কিন্তু মুছে দেওয়া হচ্ছে। এক, দুই নাম্বার হচ্ছে আমরা চোখের সামনে দেখছি যে প্রতিনিয়ত বাংলাদেশে অন্য ধর্মাবলম্বী সংখ্যা কমে যাচ্ছে। এখন এটি কেন হচ্ছে? জি, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। হওয়ার জন্য যে শেষ লাইন, আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কথার কথা মুক্তিযুদ্ধের চেতনা না বলে বাস্তবে ওই পথে আমাদের হাঁটা দরকার, যে পথে হাঁটলে আমি আমার রাজনীতিকে আদর্শিক জায়গায় দাঁড়া করাতে পারবো, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য সাহসী করতে পারবো। আপনি বেসরকারি আমরা দিলাম, সরকারি তরফ থেকে কি উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখি? না, আমি একটু গোড়াতে বলি যে পাকিস্তান আন্দোলন যদি দেখি, আমাদের এই দেশের মুসলমানরাই কিন্তু, বাঙালি মুসলমানরাই পাকিস্তান আন্দোলন করেছিল, পাকিস্তান সৃষ্টি করেছে। এবং এই বঙ্গবন্ধু, সেদিন প্রধানমন্ত্রী তার ভাষণেও বললেন, 48 সাল থেকে বঙ্গবন্ধু এই বাঙালি মুসলমানদেরকে তৈরি করেছেন ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জন্য, তৈরি করেছেন। জি, রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্ব নিতে হয়, তৈরি করতে হয়। তৈরি করলে আমি এখান থেকে 180 ডিগ্রি ওখানে যেতে পারি। এই জনগণকে, যে জনগণ পাকিস্তান চেয়েছিল, সেই জনগণে 24 বছরের মধ্যে পাকিস্তানে গেছে। এই দায়িত্বটা কে নিয়েছিলেন? রাজনৈতিক নেতৃত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু, তার সহযোগীরা। সাংস্কৃতিক নেতৃত্ব ছিল, সামাজিক, অর্থনৈতিক, সর্বক্ষেত্রে নেতৃত্বটা বঙ্গবন্ধু নিয়েছিলেন। 72-এর সংবিধান তো তিনিই তৈরি করেছিলেন। এখন সেইখানে যদি আমরা না দাঁড়াই, আবার কিন্তু বাংলাদেশ পাকিস্তানে ফিরে যাবে। আমার মনে হয় আশঙ্কাটি থাকলো। শেষ মন্তব্য আপনার, শেষ করব। এইভাবে করব যে মতবাদ নিয়ে বঙ্গবন্ধু একটা অসাম্প্রদায়িক দেশ করেছিলেন, 71-এর একটা বিশাল রাজনৈতিক মতবাদের বিস্ফোরণ ঘটেছিল, সেটাকে কিন্তু 1975 সালে মাত্র 3.5 বছরের সময় বঙ্গবন্ধুকে শুধু হত্যা করেনি, সেই সমস্ত স্পিরিটটাকে হত্যা করা হয়েছে। বুঝতে পেরেছি। এবং তারপর একটা বড় সময় পার হয়েছে। আমরা এই যে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এই স্পিরিটটাকে হত্যা করে 21 বছর এই দেশের মানুষ আমরা কি করেছি তখন? এই স্পিরিটের পক্ষ কি মানুষ নেমে এসেছি? বঙ্গবন্ধুকে রেস্কিউ করে সেই স্পিরিটটাকে নেতৃত্ব দেওয়ার জন্য কি আমরা সেদিন মাঠে এসেছিলাম? আসেনি। আমরা না চাইলে কি করে 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় এলেন? মানুষ চেয়েছে অসাম্প্রদায়িক, আবার অনেক দিন লেগেছে, আবার মোবিলাইজ করতে সময় লেগেছে। আমরা সব পক্ষই শুনলাম, আমরা সব রকম আলোচনায় আমাদের টেবিলে রাখলাম, এবং সিদ্ধান্ত নেবার পালা তো, এবং অ্যাকশন নেবার পালা তো দেশ শেষে মানুষেরই থাকে। শুনছেন নিশ্চয়ই 71, সঙ্গে থাকছেন।